ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকে একটা অধ্যায় মানে জীবনবিজ্ঞানের তোমাদের যে বিজ্ঞান বইটার জীবনবিজ্ঞানের অধ্যায়টা, জীবনবিজ্ঞানের পাঠ, সেটা হলো পরিবেশ, সজীব উপাদান, তার গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই অধ্যায় থেকে অলরেডি আমরা 3টে ভিডিও, তার মধ্যে দুটো হচ্ছে 1 নম্বরের ভিডিও আর একটা 2 নম্বরের প্রশ্নের উত্তরের ভিডিও সেটা দিয়ে দিয়েছি। তুমি যদি না দেখে থাকো ওটা দেখে নিও, আর আমরা আই প্যাটার্নে দিয়ে দেবো বা ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও। ঠিক আছে? আর যা দেখে নিয়েছো তো ভালো। তাহলে চলো এই ভিডিওটা আজকে শুরু করা যাক। দেখো 2 নম্বরের প্রশ্ন কতগুলো আছে দেখে নেওয়া যাক। দেখো, পাতার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। পাতার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। দুটো প্রধান বৈশিষ্ট্য চেয়েছে। কী কী? যে কাণ্ড বা শাখার পর্ব থেকে বহির্যোজিষ্ণুভাবে উৎপন্ন পার্শ্বীয় অঙ্গ। এই বহির্যোজিষ্ণু মানে কি? মানে বাইরে থেকে উৎপন্ন আর কি, বাইরের দিক থেকে উৎপন্ন। পাতাটা তো কাণ্ড শাখার বাইরের দিক থেকে উৎপন্ন, ভিতর থেকে নয়, বাইরের দিক থেকে উৎপন্ন, তাই বলছে বহির্যোজিষ্ণুভাবে উৎপন্ন পার্শ্বীয় অঙ্গ। তারপরে সবুজ বর্ণের মানে ক্লোরোফিল থাকায় সবুজ বর্ণ হয়েছে, তাই পাশে লিখে দেওয়া হয়েছে সবুজ ক্লোরোফিল থাকায় সবুজ বর্ণের চ্যাপ্টা ও প্রসারিত অঙ্গ। পাতাটা কীরকম? সবুজ বর্ণের হয়, চ্যাপ্টা ও প্রসারিত অঙ্গ, যার প্রধান 3টি অংশ হলো পত্র, মূল, বৃন্ত ও ফলক। এই হলো পাতার দুটো প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে? তারপরে পাতার প্রধান দুটি কাজ লেখো। প্রধান দুটি কাজ কি? কাজ হলো একটা কাজ হলো খাদ্য প্রস্তুত করা, আর দ্বিতীয় আরেকটা কাজ এখানে লিখবে গ্যাসের আদান প্রদান। আমি এই যে কথাটা লিখেছি, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ এবং উদ্ভিদের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মুক্ত করা, অর্থাৎ শ্বাসকাজে সাহায্য করা। এই কথাটা না লিখে তোমরা এটা লিখবে যে গ্যাসের আদান প্রদান করা। কেন এই কথাটা লিখতে গেলে তাহলে তোমাদের আরও বেশি কিছু লিখতে হবে। শুধুমাত্র পাতা দেখো, শ্বসনের সময় পাতা করে, সেই জন্য দুরকমভাবে পাতা একবার অক্সিজেন গ্রহণ করে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আবার অক্সিজেন কখনো সময় পরিত্যাগ করে, আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এটা বিভিন্ন সময় এটা করে, একবার সালোকসংশ্লেষ আর শ্বসনের সময় দুটো কাজের সময় দুরকমভাবে কাজ করে। সেই জন্য এটা না লিখে দ্বিতীয় যে কাজটা লিখবে সেটা হলো গ্যাসের আদান প্রদান করা। তার লিখলে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে? গ্যাসের তো আদান প্রদান হচ্ছে, তাই প্রথম কাজটা লিখবে খাদ্য প্রস্তুত করা, আর দ্বিতীয় একটা প্রধান কাজ হলো গ্যাসের আদান প্রদান করা। ঠিক আছে? ব্যাস। তারপরে হচ্ছে যে পাতার দুটি বিশেষ কাজ লেখো। বিশেষ, ওটা হলো প্রধান কাজ, মানে ওই কাজটা যে কোনো পাতা ওই কাজটাই করে, তার সেগুলো একটা প্রধান কাজ। আর বিশেষ মানে কি? এটা কোনো পাতা এই কাজটা করে, সেটা বিশেষ কাজ। সেটা আগের ভিডিওতেও বলেছি যে কাণ্ডর ক্ষেত্রে ওরম বিশেষ কাজ ছিল, মূলের ক্ষেত্রে ওরম প্রধান কাজ বিশেষ কাজ ছিল। ঠিক আছে? এবার খাদ্য ও যেমন পাতার দুটি বিশেষ কাজ হলো, একটা হলো খাদ্য ও জল সঞ্চয় করা, একটা হলো বংশবিস্তার করা। এটা। তারপর পত্রমূল কী? এর কাজ লেখো। পত্রমূলটা কি? পাতার যে অংশ কাণ্ড বা শাখার সাথে পর্বে যুক্ত থাকে। ঠিক আছে? কাণ্ড বা শাখার সাথে পর্বে যুক্ত থাকে তাকে বলা হয় পত্রমূল। মানে পাতার একদম একদম প্রথমে যেটা কাণ্ডের সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাই হচ্ছে তোমার পত্রমূল। আর এর কাজটা কি? এর কাজ হলো কাণ্ড বা শাখার সাথে পাতাকে যুক্ত করে রাখা। তাই তো? পাতাকে যুক্ত রাখা, এটা হলো কাজ। পত্রবৃন্তের দুটি কাজ লেখো। পত্রবৃন্তে যে বৃন্ত যেটা, তার কাজ কি? কাজটা হলো পত্র ফলককে ধরে রাখা, আরটা হচ্ছে কাণ্ড থেকে ফলকে জল ও খাদ্যরস এবং ফলক থেকে কাণ্ডে খাদ্যবস্তু পরিবহন করা। বোঝা গেল? এই হচ্ছে পত্রবৃন্তের দুটি কাজ। এবার আসি পত্রফলকের দুটি কাজ লেখো। পত্রফলকের দুটি কাজ কি? সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করা, আর 2 নম্বর হচ্ছে কাজ হলো গ্যাসের আদান প্রদান করা। এটাই হচ্ছে পত্রফলকের কাজ। গ্যাসের আদান প্রদান, গ্যাস বলতে এখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, এটাকে বোঝা যাচ্ছে। গ্যাসের আদান প্রদান লিখতে পারো বা শ্বাসকার্যে সাহায্য করা। ঠিক আছে? গ্যাসের আদান প্রদানটাই লিখবে, গ্যাসের আদান প্রদান করাটাই লিখবে। আর গ্যাস বলতে পাশে লিখে দেবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? এটাই হলো পত্রফলকের দুটো কাজ। বুঝে গেল? এবারে মোটরের পত্রাকর্ষ ও ফণিমনসার পত্রকণ্ডকের একটি করে কাজ লেখো। এটা হলো বিশেষ কাজ, একটি করে কাজ। এগুলো মানে বিশেষ কাজটা এদের লিখতে হবে। বিশেষ কাজটা কি? যে মোটরের পত্রাকর্ষের কাজটা হলো আরোহণে সাহায্য করা। ঠিক আছে? আর আরোহণে সাহায্য করা মানে পত্রাকর্ষের কাজ হলো ওই আরোহণ বলতে কোনো যে কোনো বস্তুকে জড়িয়ে উপরে ওঠা আর কি, সেটা হলো আরোহণ বলা হয়, আরোহণে সাহায্য করা। এবারে মানে দাঁড় করে রাখতে, ধরো মোটর গাছে পত্রাকর্ষক কী কাজ করে? মানে যদি একটা কাঠি, কোনো লাঠি টাঠি বা কঞ্চি টঞ্চি দাঁড় করে দেওয়া হয়, যে কোনো কিছু দিলে তাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে আর কি, সেটাকে বলে আরোহণ। এবার ফণিমনসার পত্রকণ্টকের কাজ কী?
অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করা। অতিরিক্ত বাষ্পমোচন যাতে না হয় সেই কাজে বাধা সৃষ্টি করাই হলো ফণিবংশার পত্রকণ্ডকের কাজ। তারপর একক পত্র যৌগিক পত্র কাকে বলে? দেখো, এই উত্তরটা এখানে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণটা হচ্ছে এর উত্তরটা আমরা অলরেডি দিয়ে রেখেছি। দেখবে শর্টস ভিডিওতে আমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের যেসব বিষয়গুলো আছে, যাদের সংজ্ঞা বিষয় মানে কাকে বলে, এই প্রশ্নগুলো আমরা ওখানে দিচ্ছি, অলরেডি দিয়ে চলেছি। আর সেখানেও একক পত্র যৌগিক পত্র দেওয়া হয়ে গেছে, তোমরা ওটা দেখে নিও। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? দেখো, এই আগের একটা প্রশ্নতে পাতার প্রধান কাজ যখন লেখার সময় বলেছিলাম না গ্যাসের আদান প্রদান করা, সেক্ষেত্রে আমি যেটা উত্তরটা লিখে রেখেছিলাম এখানে বলেছিলাম ওইটা লিখতে হবে না, তোমরা লিখবে গ্যাসের আদান প্রদান করাটা। এইখানে বুঝতে পারবে কেন এটা বলেছিলাম। দেখো, গ্যাসের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে আর কোন গ্যাস শোষণ করে। দুটো ক্ষেত্রে দুরকম কাজ করে, সেটা একটু ভালো করে বুঝে নাও। যখন সালোক সংশ্লেষ করে, দিনের বেলা যখন সালোক সংশ্লেষ হয়, রাতেও হয় সেরকম, সালোক সংশ্লেষের সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে, ঠিক আছে, এবং অক্সিজেন পরিবেশে ছাড়ে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে আর অক্সিজেন গ্যাস পরিবেশে ছাড়ে। আবার শ্বসনের সময়, যখন ঠিক আছে, শ্বাসকার্য চালায়, শ্বসনের সময় আমরা যেমন শ্বসনের সময় কি অক্সিজেন গ্রহণ করি, কার্বন ছাড়ি, এরাও তেমন শ্বসনের সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছাড়ে। শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছাড়ে, ঠিক আছে, বুঝে গেল? এই দুটো কাজ, তার মানে পাতা কোনো সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, কোনো সময় কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আর কোনো সময় অক্সিজেন গ্রহণ করছে, কোনো সময় অক্সিজেন ছাড়ছে। দুটো ক্ষেত্রে দুরকম কাজ করছে, বুঝে গেল? এটাই লিখতে হবে। এবার 4টি একক পত্রের উদাহরণ দাও। 4টি একক পত্র কী কী? একক পত্র হলো যেমন অশ্বত্থ, আকন্দ, কাঁঠাল পাতা আর শালুক পাতা, ঠিক আছে? তোমরা এরকম সব পাতা লিখবে, অশ্বত্থ পাতা, আকন্দ পাতা, কাঁঠাল পাতা, শালুক পাতা, ঠিক আছে? তবে 4টে যৌগিক পত্র উদাহরণ কি? এটা হলো সজনে পাতা, গোলাপ পাতা, নিম পাতা আর শুষ্নি পাতা, এটা হলো যৌগিক পত্র। কোনগুলি একক পত্র আর কোনগুলি যৌগিক পত্র লেখো, মানে ওখানে 4টে পাতা দেওয়া আছে, তাদের মধ্যে কোনগুলো যৌগিক কোনগুলো একক পত্র সেটা লিখতে হবে। দেখো, অপরাজিতা, তেজপাতা, আম পাতা, শালুক পাতা, তার মধ্যে দেখো একক পত্র কোনগুলো? তেজপাতা, আম পাতা, এটা হলো একক পত্র। আর যৌগিক পত্র কোনগুলো? অপরাজিতা পাতা আর শিমুল পাতা, এটা হলো যৌগিক পত্র। এবারে পত্রবৃন্ত আর পত্রফলক কাকে বলে দেখে নাও। পত্রবৃন্তটা কি? যে পাতার গোড়ায় যে সরু ডাঁটির মতো লম্বা এবং গোলাকার অংশ থাকে তাকে পত্রবৃন্ত বলে। আর পত্রফলক কোনটা? পত্রবৃন্তর অগ্রভাগে অবস্থিত পাতার সবুজ বর্ণের চ্যাপ্টা ও প্রসারিত অংশকে পত্রফলক বলে। পত্রবৃন্তের অগ্রভাগে অবস্থিত পাতার সবুজ বর্ণের চ্যাপ্টা ও প্রসারিত যে অংশটা আছে সেই অংশটাকে বলা হয় পত্রফলক, বোঝা গেল? তাহলে 13টা প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন থেকে না যাক। এবার পরবর্তী প্রশ্ন হলো 4টি সম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। সম্পূর্ণ ফুল কী তো বলেছিলাম, সম্পূর্ণ ফুলের উদাহরণ হলো করবী, অপরাজিতা, বক, মটর ফুল। এটা করবী ফুল, অপরাজিতা ফুল, বক ফুল, মটর ফুল। এবার বৃতি দলমণ্ডল কাকে বলে? বৃতিটা কি? দেখো, ফুলের সর্বাপেক্ষা বাইরের বা নিচের দিকে অবস্থিত প্রথম সাহায্যকারী স্তবককে বৃতি বলে। এটা হলো প্রথম সাহায্যকারী স্তবক, এটাকে বৃতি বলে। দলমণ্ডলটা কোনটা? বৃতির ভিতরে অবস্থিত সাদা হতে পারে রোইন উজ্জ্বল বর্ণের দ্বিতীয় সাহায্যকারী স্তবককে দলমণ্ডল বলে। তারপরে বৃতির দুটি কাজ কি? বৃতির দুটি কাজ হলো যে ফুলের অন্যান্য স্তবকগুলিকে রক্ষা করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা, এটা হলো বৃতির কাজ, খাদ্য উৎপাদনে সাহায্য করা। তারপর দলমণ্ডলের দুটি কাজ হলো যে পরাগযোগে সাহায্য করা আর বাইরের আঘাত থেকে পুংস্তবক ও ত্রিস্তবককে রক্ষা করা, এটা, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্ন, পরাগধানী ও পরাগরেণু বলতে কী বোঝো? ফুলের পুংস্তবকের প্রতিটি পুংকেশরের পুংদণ্ডের অগ্রভাগে অবস্থিত সাধারণত হলুদ বর্ণের চ্যাপ্টা বা স্ফীত বাংলা 5-এর ন্যায় থলির মতো অংশকে পরাগধানী বলে, বোঝা গেল? এখানে তোমরা হেডিং করবে পরাগধানী বলে, তারপরে লিখবে পরাগরেণু, সেখানে হেডিং। এটা প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে যেরকম দেয় কাকে বলে, একসঙ্গে দুটো থাকে, তখন প্রতিটা হেডিং করে দেবে, ঠিক আছে? একটা থাকলে দাগনার মধ্যে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু 2-3 থাকলে হেডিং করে দেবে।
এখানে যেমন এখানে হেডিং করবে যে পরাগরেণু বলে, তারপর লিখবে এটা পরাগধানীর মধ্যে অবস্থিত অসংখ্য ক্ষুদ্রাকৃতি গোলাকার ও হলুদ বর্ণের পাউডারের মতো অংশকে পরাগরেণু বলে। বুঝা গেল? এটা হলো পরাগরেণু আর পরা হলো পরাগথলি, পরাগধানী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলো দেখে নিই। 19 নম্বর প্রশ্ন দেখো, পুংস্তবক বা পুংকেশর চক্র কাকে বলে? একই জিনিস, পুংস্তবক পুংকেশর চক্র তো একই। কাকে বলে এবং এর কাজ লেখো। কাজ লেখো। দেখো, দলমণ্ডলের পরবর্তী যে স্তবকে, ব্যাকরা যে লেখা হয়ে দেওয়া হয়েছে ফুলের একটা তৃতীয় স্তবক, যে স্তবকে পুংজনন কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় পুংস্তবক। ঠিক আছে, যে স্তবক এটা হয়, দলমণ্ডলের এটা পরবর্তী স্তবক, এটা হলো তৃতীয় স্তবক। ঠিক আছে, তারপরে পরাগরেণু সৃষ্টি করে, এর কাজ কি? পরাগরেণু সৃষ্টি করে ফুলের পরাগ মিলন ও নিষেকে অংশগ্রহণ করা হলো এর কাজ। তারপর স্ত্রীস্তবক বা গর্ভস্থ চক্র কী, এর কাজ লেখো। সেটা কি? দেখো, ফুলের সবচেয়ে ভিতরে অবস্থিত যে স্তবকে, এটা হলো ফুলের চতুর্থ বা শেষ স্তবক হলো এটা, যে স্তবকে স্ত্রী জননকোষ উৎপন্ন হয় তাকে বলা হয় গর্ভস্থ চক্র বা স্ত্রী স্তবক। এবার কাজ কি? ডিম্বাণু সৃষ্টি করে নিষেকে অংশগ্রহণ করা এবং ফল ও বীজ সৃষ্টি করা হলো এর কাজ। এবারে 4টি ফুলের নাম লেখো যাদের বৃত্তি বা দলমণ্ডলের অংশগুলো পরস্পর সমান। ঠিক আছে, পরস্পর সমান হয়। যেমন কী কী ফুল? জবা ফুল, নয়নতারা ফুল, ধুতুরা ফুল ও করবে ফুল, এই 4টি ফুল। তারপর বলেছে 4টি ফুলের নাম করো যাদের বৃত্তি বা দলমণ্ডলের অংশগুলো পরস্পর সমান নয়, আলাদা আলাদা হয়। বক, অপরাজিতা, মটর ও কলাবতী ফুল। ঠিক আছে, এই 4টি ফুল যাদের বৃত্তি দলমণ্ডলগুলো সমান নয়। এদের পাপড়ি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, ওগুলো দলমণ্ডল তো ওটাই তো পাপড়িটা। তবে ক্লিপ বা বন্দা ফুল কাকে বলে? উদাহরণ দাও। ক্লিপ বা বন্দা ফুল কাকে বলে? উদাহরণ দাও। সেটা হলো, দেখো, যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক কোনোটিই থাকে না তাকে বলা হয় ক্লিপ ফুল বা বন্দা ফুল। ঠিক আছে, ক্লিপ ফুল ও বন্দা ফুল বলা হয়। যেমন উদাহরণ কি? যেমন কচু, ডুমুর ইত্যাদি ফুল। এই ফুলগুলো কচু ফুল বা ডুমুরের ফুল, এগুলো হলো ক্লিপ ফুল। পুষ্পপুট কাকে বলে? পুষ্পপুটটা কী দেখে নাও, বা পেরিয়ান্থ। কোনো ফুলে বৃত্তি দলমণ্ডল পৃথকভাবে থাকে না, মানে ফুলে তো বৃত্তি দলমণ্ডল আলাদা আলাদা থাকে, কিন্তু কোনো ফুলে দেখা যায় এরা পৃথকভাবে থাকে না। এরা কী করে? একসঙ্গে থাকে। যখন বৃত্তি দলমণ্ডল একত্রে একটি স্তবক গঠন করে, একত্রে থেকে একটা স্তবকের মতো গঠন করে, তখন তাকে বলা হয়, তখন সেই স্তবকটাকে কী বলে? পুষ্পপুট। এরা কোন ধরনের ফুলে দেখা যায়? রজনীগন্ধা, লিলি প্রভৃতি ফুলে এই পুষ্পপুটটা থাকে। 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর এবং শেষ প্রশ্ন, উভলিঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও। এখানে তোমার একলিঙ্গ ফুলও কাকে বলে উদাহরণ দিতে বলতে পারি। ঠিক আছে, আমি উভলিঙ্গ ফুলটা বলে তাও একলিঙ্গ বলছি। উভলিঙ্গ ফুলটা কি? উভলিঙ্গ ফুলটা হলো যেসব ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয় উপস্থিত থাকবে, উভয় উপস্থিত থাকে, সেই সব ফুলকে আমরা বলবো উভলিঙ্গ ফুল। যেমন কি কি? জবা, করবী প্রভৃতি ফুল। ঠিক আছে, আর যেসব ফুলে ওই পুংস্তবক বা স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই ফুলকে আমরা বলবো একলিঙ্গ ফুল। মানে একটাই স্তবক থাকবে, হয় পুংস্তবক না স্ত্রীস্তবক, তখন সেটাকে আমরা বলবো একলিঙ্গ ফুল। বোঝা গেল? আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো।